সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে, এবং এটি আমাদের 10ম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যারে নিয়ে। অ্যারে কি তা বোঝার জন্য আমি কিছুটা পেছনে ফিরে যাব। আমরা প্রথমে আলোচনা করেছিলাম ভেরিয়েবল নিয়ে। প্রোগ্রামে কোনো ডাটা নিয়ে কাজ করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, যেমন ছিল ধরেন ইন্টিজার, অ্যান, ফু, ক্যারেক্টার, এরকম। মনে করুন একটি প্রোগ্রামে যদি একই ধরনের 5টা ডাটা আমাদের নিতে হয়, তাহলে আমরা কি করব? একসাথে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই তো। যদি ধরুন আমাকে একই রকমের 1000টা ডাটা নিতে হয়, সেক্ষেত্রে কি করব? একই ধরনের অনেকগুলো ডাটা একটি নাম দিয়ে প্রকাশ করার জন্যই সাধারণত অ্যারে ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যারে হলো এমন এক ধরনের ভেরিয়েবল যা একই কাজে ব্যবহৃত একই ডাটা টাইপের একাধিক ডাটা নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামে ভেরিয়েবল ব্যবহারের পূর্বে যেমন ডিক্লেয়ার করতে হয়, তেমনি অ্যারে ব্যবহারের পূর্বেও অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়, যাতে সংশ্লিষ্ট অ্যারের জন্য মেমরিতে একটি প্রয়োজনীয় জায়গা অ্যালোকেটেড অর্থাৎ নিয়ে রাখা হয় আর কি। তো যাই হোক, এই অ্যারে ইন সি নামক পর্বটিতে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো অ্যারের পরিচিতি, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হবে, এক্সাম্পল অফ ইউজিং অ্যারে, কিছু এক্সাম্পল উদাহরণ দেখব, কিভাবে অ্যারেকে একটি ফাংশনে পাস করা যায়। আগের পর্বে আমরা দেখেছি ফাংশনের ব্যবহার, তো ফাংশনে কিভাবে অ্যারেকে পাস করতে হবে, অর্থাৎ মাল্টিপল একই ধরনের ডাটা একসাথে কিভাবে পাস করব। অ্যারেকে সর্টিং, এটা একটা অ্যালগরিদম, তো দেখব কিভাবে করা যায়। কিছুটা কেস স্টাডি হবে বিভিন্ন ব্যাপারে। অ্যারে কিভাবে সার্চ করতে হয়, মাল্টিপল সাবস্ক্রিপ্টেড অ্যারে, যাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেও বলা হয়। তো আমরা এই ব্যাপারগুলি এই চ্যাপ্টারে দেখব। আসুন শুরু করি। অ্যারে হচ্ছে স্ট্রাকচার অফ রিলেটেড ডাটা আইটেমস, অর্থাৎ একই ধরনের ডাটার একটা স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচার বলতে যেমন একটা প্রপার ওয়েতে সাজানো থাকে ডাটাগুলি, তো একই ধরনের ডাটাগুলি মেমোরিতে সাজানো থাকে অ্যারের মাধ্যমে। আর এগুলি একটা স্ট্যাটিক এন্টিটি যার সাইজ পুরো প্রোগ্রামেই একই রকম থাকে। উদাহরণস্বরূপ এখানে একটি অ্যারে দেখানো হয়েছে। অ্যারের যে বিষয়টি, গ্রুপ অফ কনজিকিউটিভ মেমোরি লোকেশন, সেম নেম এবং সেম টাইপ হবে। টু রেফার টু অ্যান এলিমেন্ট স্পেসিফাই অ্যারে নেম, পজিশন নাম্বার। আমি বলছি প্রত্যেকটা বিষয় একটু পরেই। ফরম্যাট অ্যারে নেম, পজিশন নাম্বার, ফার্স্ট এলিমেন্ট অ্যাট পজিশন 0। ওকে, ধরে নেই এখানে একটি অ্যারে দেখানো হয়েছে যার সাইজ হচ্ছে 12, কিন্তু অ্যারের দেখুন এই ভেরিয়েবলটি হচ্ছে একটা ইন্টিজার টাইপসের অ্যারে সি, যার সাইজ 12, অর্থাৎ 12টি সেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ সে সর্বোচ্চ 12টি ডাটা নিতে পারবে ইন্টিজার টাইপসের। আর অ্যারে নেম, তারপর পজিশন। প্রথম পজিশনটিকে ডিনোট করা হয় 0 দিয়ে। সাধারণত আমরা প্রথমটিকে 1 বলি, কিন্তু অ্যারের ক্ষেত্রে সেটি হবে 0। 0 থেকে শুরু হবে, এবং 12 যেহেতু এখানে 12কে যদি আমরা n মনে করি, অর্থাৎ n তম সংখ্যা, তাহলে n-1, 0 থেকে n-1 পর্যন্ত যাবে। তার ফলে এখানে কিন্তু 0 থেকে 11টি পজিশন নাম্বার দিয়ে দেখানো হয়েছে। তো তাহলে অ্যারে নেম এন্ড পজিশন নাম্বার, এভাবে অ্যারের এক একটি ভেরিয়েবল অথবা এলিমেন্টকে অ্যাক্সেস করা যায়। অ্যারে এলিমেন্টস আর লাইক নরমাল ভেরিয়েবলস। ধরুন C0, অর্থাৎ প্রথম এলিমেন্ট ইকুয়াল টু 3, এটি একটি কিন্তু নরমাল ভেরিয়েবলের মতো। আমরা তাকে চাইলে প্রিন্ট করে দেখিয়ে দিতে পারি, যেমন printf %d C0, এর মাধ্যমে প্রথম পজিশনের ভ্যালুটি প্রিন্ট করে দেখানো হবে কনসোল স্ক্রিনে। আর অ্যারে পারফর্ম করে তার অপারেশন সাবস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ if x equal 3 x equal 3 C3 বোঝার জন্য দেখুন C5 - 2, তার মানে 3তম পজিশন, সমান সমান C3,
c equal to x, এভাবেও কিন্তু তাকে লেখা যায়, অর্থাৎ x equal 3 3 c 3 5 minus 2। আমরা চাইলে এভাবে অ্যারের সাবস্ক্রিপ্টটাকে অর্থাৎ পজিশন নাম্বারকে লিখতে পারি। অ্যারে ডিক্লারেশনের নিয়ম: when declaring an array specify নাম, প্রথমে নাম দিতে হবে, টাইপ অফ অ্যারে প্রথমে টাইপ অফ অ্যারে হবে, তারপর নাম হবে, নাম্বার অফ এলিমেন্টস, অ্যারে টাইপ, অ্যারে নেম, নাম্বার অফ এলিমেন্টস। এক্সাম্পল স্বরূপ ইন্টিজার c 10, অর্থাৎ ইন্টিজার টাইপসের একটি অ্যারে ভেরিয়েবল c যার সর্বোচ্চ এলিমেন্ট হবে 10টি, ফ্লোট টাইপের একটি অ্যারে মাই অ্যারে যার এলিমেন্ট সংখ্যা হবে 3284টি। ডিক্লেয়ারিং মাল্টিপল অ্যারে অফ সেম টাইপ, একই ধরনের মাল্টিপল অ্যারেকে একসাথে আমরা ডিক্লেয়ার করতে পারি, তার ফরম্যাট ও রেগুলার ভেরিয়েবলের মতোই, যেমন ইন্টিজার b 10 থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবস্ক্রিপ্ট, তারপর x 27। তো এইভাবে নর্মাল ভেরিয়েবলের মধ্যে একই ধরনের অ্যারেকেও একসাথে ডিক্লেয়ার করা যায়। একটা অ্যারের উদাহরণ দেখি, ইনিশিয়ালাইজার, কিভাবে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। ইন্টিজার n equal to 5, এখানে কিন্তু আমরা প্রথমে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি ইকুয়াল, যেমন একটি ভেরিয়েবল n ইন্টিজার n equal 5 আমরা লিখে দিতে পারি, ঠিক তদ্রূপ ইন্টিজার n পাঁচটা অ্যারে n যার 5টা এলিমেন্ট, আমরা চাইলে কিন্তু তাকে প্রথমেই ডিফাইন করে দিতে পারি, ইনিশিয়ালাইজ করে দিতে পারি, যেমন এখানে 1 2 3 4 5। if not enough initializer, rightmost element will become 0, অর্থাৎ যদি এখানে আমরা 5টি এলিমেন্ট দিয়েছি, যদি 5টি এলিমেন্ট না থাকতো সেক্ষেত্রে কি হতো, রাইটমোস্ট অর্থাৎ সর্ব ডান পাশের এলিমেন্টগুলোকে 0 দিয়ে ডিনোট করা হতো, স্পেশালি ফর ইন্টিজার টাইপস। আর আরেকটি পদ্ধতি রয়েছে যেটি প্রোগ্রামিং কন্টেস্ট অথবা নাল ভ্যালু অথবা একটি অ্যারেকে 0 করে রাখা, গার্বেজ ভ্যালু যেন না নেয়, আমরা ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে 0 দিয়ে সব ভ্যালুকে 0 করে রাখা। সেটি হচ্ছে এইভাবে, ইন্টিজার n5 ইকুয়াল কার্লি ব্রেসিসের মধ্যে 0, অবশ্যই সেমিকলন হবে লাস্টে, তার ফলে তার প্রত্যেকটি এলিমেন্টই 0 হয়ে যাবে। আর যদি আমরা ধরেন ইন্টিজার n equal to 5 দিলাম কিন্তু এলিমেন্ট অনেকগুলো দিলাম, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিনট্যাক্স এরর দিবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কম্পাইলার এই জিনিসটা করে না। সি অ্যারেস হ্যাভ নো বাউন্ড চেকিং, অর্থাৎ আপনি ধরেন ইন্টিজার টাইপসের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন কিন্তু ডাটা রেঞ্জ ক্রস করলেন, সেটা চেক করবে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যেমন আমরা শিখলাম একটু আগে, এখানে আমরা নাম্বার অফ এলিমেন্ট ডিক্লেয়ার করে দিতে পারি যদি আমরা সাইজটি না বলি, এটাকে আবার সাইজও বলা হয়, অ্যারে সাইজ। আমরা যদি সেটি ডিক্লেয়ার করে না দেই সেক্ষেত্রে যা হবে, সেক্ষেত্রে আমরা যদি 1 2 3 4 5 দেই, অটোমেটিক্যালি কিন্তু সে 5টি তার সাইজ 5 দেখি অর্থাৎ মেমোরিতে স্টোর করে নিবে। এখানে আপনি 20টি দিলে সে 20টি নিবে, 5টি দিলে 5টি, 6টি দিলে 6টি। তো এইভাবে যদি আমরা সাইজটা ডিক্লেয়ার না করে এলিমেন্টগুলি লিখে দেই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি অ্যারের সাইজ ইনিশিয়ালাইজড হয়। আসুন একটি প্রোগ্রাম দিয়ে অর্থাৎ অ্যারের এক্সাম্পল দিয়ে আসুন একটি প্রোগ্রাম দিয়ে আমরা অ্যারের বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আমি কোড ব্লকসে একটি প্রজেক্ট নিয়েছি অ্যারে নামে। কোড ব্লকসে সাধারণত একটি প্রোগ্রাম এমনই হয়। যাই হোক, নতুন প্রজেক্টটি নিলাম। আমার এই লাইনটির দরকার নাই, আপাতত আমি মুছে দিচ্ছি। আমি ইন্টিজার টাইপের একটি অ্যারে নিলাম যার সাইজ 10, এটা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আমি চাইলে ইন্টিজার আরেকটা অ্যারে নিলাম m, যার সাইজ আমি দিলাম না, কিন্তু আমি 2 5 6 8 10 লিখে দিলাম। আমি আরেকটি অ্যারে নিলাম ইন্টিজার p, যার সাইজ দিলাম 50 0। আরেকটি অ্যারে নিলাম, আচ্ছা আপাতত এতটুকুই হবে। যাই হোক,
লক্ষ্য করে দেখবেন আমি এখানে তিনটি অ্যারে নিয়েছি। একটি অ্যারেতে প্রথমেই তার সাইজ অর্থাৎ অ্যারে নেম সাইজ দিয়ে দিলাম, তারপরটিতে অ্যারে নেম সাইজ দেইনি, তবে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি, কিছু ভ্যালু দিয়ে দিয়েছি ইনিশিয়ালাইজ করে 2 5 6 8 10, অর্থাৎ এই অ্যারেটা হচ্ছে 5 সাইজের এই মুহূর্তে। এবং তারপর আমি আরেকটি অ্যারে নিলাম ইন্টিজার টাইপের পি, যার সাইজ 50, অর্থাৎ সে 50টি একই ধরনের ইন্টিজার টাইপসের ভেরিয়েবল যেরকম ডাটা নিতে পারতো একা সে এরকম 50টি ডাটা নিতে পারবে। তবে আমি যা করলাম প্রত্যেকটি ভ্যালু যেন 0 হয় তাকে এনশিওর করলাম। ওকে, এই তো গেল অ্যারেতে মান দেওয়া। এখন সাপোজ আপনি চাচ্ছেন স্ক্রিন থেকে, কম্পিউটার স্ক্রিন থেকে, ইউজারের কাছ থেকে, অথবা আপনি নিজেই চাচ্ছেন আপনি ভ্যালু দিয়ে দিবেন, সেক্ষেত্রে কি করবেন, কিভাবে ইনপুটটা নিবেন। যাই হোক, এখানে আমরা জানি ইন্টিজার টাইপসের n অ্যারেটিতে 10টি এলিমেন্ট নিবে, তো তাহলে সর্বোচ্চ সে 10টি এলিমেন্ট নিতে পারবে। তো আমরা যেটা করতে পারি, আমরা জানি অ্যারে শুরু হয় 0 থেকে n মাইনাস, যদি আমরা সাইজকে n দিয়ে, অথবা সাইজকে যদি আমরা ধরি r, তাহলে 0 থেকে r মাইনাস 1 তম ইন্ডেক্স গুলোতেই অ্যারে ভেরিয়েবল গুলোর ইনপুট থাকে। তো আসলে আমি একটা ইনপুট নিয়ে দেখাই। scanf, যেহেতু এটি %d অর্থাৎ ইন্টিজার, তাই আমাদের ইনপুট নিতে হবে এইভাবে n 0। তারপর সেম জিনিসটি আমি কপি করি, আমার এভাবে 10টি লাগবে। ওকে, প্রথমটি 0 হলে তারপরটি 1, তারপরটি 2, তারপরটি 3 4 5 6 7, আরো দুটি লাগবে। ওকে, ওকে ফাইন। 8 9, ওকে ফাইন। তো আমি 10টি ভ্যারিয়েবল অর্থাৎ n এর মধ্যে 10টি ইনপুট নিব, আবার সেই 10টিকে আউটপুট অর্থাৎ প্রিন্ট করে দেখাবো। আসুন, values of n, একটা নিউ লাইন দেই। আমি স্ক্যানআপ গুলোকে printf করে দিলাম, সরি। ওকে, আমি স্ক্যানআপ গুলোকে printf করে দিয়েছি। আবার দেখি, আসুন এই প্রোগ্রামটি কাজ করছে কিনা দেখি। প্রথমে রান করলাম। ওকে ফাইন। তো আমাকে 10টি এলিমেন্ট দিতে হবে, আসুন দেই। আমি 10 9 8 7 6 5 4 3 2 1। ওকে, 10 9 8 7 5 3 2 1 ঠিক মতো এসেছে। আমি নিউ লাইন দেইনি প্রত্যেকটি এলিমেন্টে, তাই পাশাপাশি এসেছে, অর্থাৎ প্রোগ্রাম কাজ করছে। ওয়েট এ মিনিট, আমরা যদি এইভাবে ডিক্লেয়ার করি অ্যারেকে, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্টকে যদি হবে স্ক্যানএফ একটি একটি করে লিখে লিখে যদি করতে হয়, সেক্ষেত্রে এখানে যদি 30,000টি ভ্যালু থাকতো কি করতাম। আসলে এটা কোনো পদ্ধতি না, ফিজিবল পদ্ধতি না। অবশ্যই একটা পদ্ধতি, প্রোগ্রামে যা করা যায় তাই একটা পদ্ধতি, ইটস নট এ ফিজিবল সলিউশন। সো আমাদের এমন কিছু করতে হবে যার মাধ্যমে আমরা একবারেই অল্প কাজে কাজটা করতে পারি, ইনপুটগুলো নিতে পারি প্রত্যেকটা এলিমেন্টের, যা আমরা ফর লুপ দিয়ে করব। আসুন আমি এই অংশটুকে কমেন্ট করে রাখি বুঝার সুবিধার্থে। ফাইন, মানে আমরা যেটা করব, n 10টা এলিমেন্ট নিয়ে কাজ করে, এই তো আমরা জানলাম n হচ্ছে 10টা এলিমেন্ট নিয়ে কাজ করবে। তো ফর লুপ যদি করি 0 থেকে n, আমরা একটু আগে r বলেছি তার সাইজ, তো r-1 অর্থাৎ 10, তো 0 থেকে 9 10 পর্যন্ত কাজ করবে 9, অথবা ফর I equal 0
I less than 10, I plus plus, and % d, and এখানে দেখুন খেয়াল করুন এখানে 9 কে আমি কপি করে নিয়ে এসেছি, এই জায়গাটায় কি হবে I হবে, অর্থাৎ I এর যেমন I একবার 0 একবার 1 এভাবে চেঞ্জ হবে, কিন্তু তো সে কি করবে এভাবে প্রিন্ট করে আউটপুটটা নিবে, সরি স্ক্যান করে এই ইনপুটটা নিবে। তো দেখা যাক আমার এই অংশটুকু কাজ করছে কিনা, আমি একটু দেখি। আমি ডিক্লেয়ার করি নাই, এনিওয়ে আমি আই ডিক্লেয়ার করলাম, এখন দেখি কাজ করে কিনা। ওকে ফাইন, 10 9 8 7 6 5 4 3 2 1, 10 9 8 10 9 8 7 6 5 4 3 2 1, অর্থাৎ সে কাজ করলো। তো ফর লুপ দিয়ে কাজটা করলাম। তো সিমিলারলি আমরা সেম কাজটুকু কিন্তু প্রিন্টএফ এর জন্য করতে পারি। আমি এই অংশটুকুকে কপি করে নেই, প্রিন্টএফ এ কিন্তু এম্পারস্যান্ড দিতে হয় না, তাহলে অ্যাড্রেসের ভ্যালুকে প্রিন্ট করে দিবে। দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 11 কেন 1 2 3 4 5 6 7 8 9 10 হওয়ার কথা, 11 হয়েছে। যাই হোক, অর্থাৎ আমাদের প্রিন্টএফ ওইভাবে কাজ করেছে। ও ইয়া, এইখানে সমস্যা, আমার এখানে ডাবল প্রিন্ট করেছে। তো সিম্পলি আমরা এইভাবে অ্যারেকে ইনপুট নিতে পারি এবং আউটপুট হিসেবে দেখাতে পারি। আর এম হচ্ছে 5টা এলিমেন্ট অটোমেটিক্যালি আমরা আগে দিয়ে দিয়েছি ভ্যালুগুলো, দেখি এম ঠিক আছে কিনা, অর্থাৎ সে 5টা এলিমেন্ট নিয়ে কাজ করছে কিনা। ফর I equals 0, I less than 5, I plus plus, printf %d, comma m I। আমি আপাতত এই কোডগুলো অফ করে রাখি কমেন্ট করে। 2 5 6 8 10, অর্থাৎ হ্যাঁ ভেরিয়েবলে ভ্যালুটা কাজ করেছে। আসুন পি কে চেক করে দেখি, এখানে পি সব 0 হবার কথা, পি পি আই, অর্থাৎ 1 মিনিট এটা একটু সুন্দর করে করি, %d equal p0 0 p1 0, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টই খেয়াল করে দেখুন 0, অর্থাৎ আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিয়েছি, সে অটোমেটিক্যালি প্রত্যেকটি পজিশনে 0 বসিয়ে নিয়েছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়। সেম কাজটি ঘটবে অন্যান্য টাইপসের অ্যারের ক্ষেত্রেও, তবে স্ট্রিং এর ক্ষেত্রে এলিমেন্টগুলো ডিক্লেয়ারের সময় যেটা করতে হয় সেটি হলো এরকম, ক্যারেক্টার টাইপসের একটি অ্যারে, একটা ভেরিয়েবল ধরলাম ch হচ্ছে একটা অ্যারে, 10টা এলিমেন্ট নেবে। তো এটাকে
এইভাবে ডিক্লেয়ার করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে এক একটা এলিমেন্টকে লিখে দিতে হবে। বি আমি দুটো রাখি, আই ডোন্ট নো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে আশা করি। আসুন টু printf, এটাকে চেঞ্জ না করি, হ্যাঁ এটাকে আমরা কমেন্ট দিয়ে রাখি, সিঙ্গেল লাইন কমেন্ট। ফর I equal 0, I less than 2, I plus plus, printf %c chi, একটা নিউ লাইন দিই, ওকে। অর্থাৎ নরমাল ক্যারেক্টার ভেরিয়েবলকে এইভাবে ডিক্লেয়ার করা যায়, আরেকভাবেও করা যায়, সেটি হচ্ছে স্ট্রিং আকারে, char ch equal ab ch2 এভাবে দিতে পারি খুব সম্ভবত না, এভাবে দেওয়া যায়। তো তাকে দুইভাবে ডিক্লেয়ার করা যাবে, %s ch2, আই হোপ কাজ করবে। স্ট্রিং আকারে তাকে আমরা চাইলে একসাথে দেখাতে পারি সেন্টেন্স হিসেবে, কিন্তু যেভাবে দেখাই না কেন এটি হচ্ছে কনজিকিউটিভ ক্যারেক্টার টাইপসের ভেরিয়েবলের সমষ্টি। তো এই হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়, কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়, কিভাবে ইনপুট নিব, কিভাবে আউটপুট দেখাবো, সেই ব্যাপারগুলো অ্যারে ভেরিয়েবলের ক্ষেত্রে। তো আসুন আরো কিছু এক্সাম্পল দেখি। পাসিং অ্যারেস টু ফাংশনস, ফাংশনে কিভাবে অ্যারেকে পাস করতে হয় সেই ব্যাপারটিটা আমরা এখন দেখি। পাসিং অ্যারেস, টু পাস অ্যান অ্যারে আর্গুমেন্ট টু এ ফাংশন স্পেসিফাই দ্য নেম অফ দ্য অ্যারে উইদাউট এনি ব্র্যাকেট। যেমন ধরুন ইন্টিজার মাই অ্যারে একটি অ্যারে যার ব্র্যাকেটে 24 সাইজ ছিল, তো আমরা এটা কি উইদাউট এনি ব্র্যাকেট অর্থাৎ এভাবে ডিক্লেয়ার করতে হবে, মাই অ্যারে, অ্যারেটার নাম এবং 24টার সাইজ, অ্যারে সাইজ ইউজুয়ালি পাস টু দ্য ফাংশন, অটোমেটিক্যালি পাস হয়ে যায়। অ্যারে পাস কল বাই রেফারেন্স, কল বাই রেফারেন্স হিসেবে আমরা এটা কি পাস করতে পারি, ফাংশন আমরা জেনেছি। নেম অফ অ্যারে ইজ অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট, ফাংশন knows where the array is stored, modifies original memory location, অর্থাৎ ফাংশন সে অটোমেটিক্যালি অরিজিনাল জানবে কোথায় অ্যারেটা স্টোর করা আছে এবং মেমরি লোকেশনকে চেঞ্জ করতে পারবে। আবার অ্যারের এলিমেন্টকে অর্থাৎ একটি এলিমেন্টকেও কিন্তু চাইলে পাস করা যায়, যেমন সাবস্ক্রিপ্টেড ভাবে মাই অ্যারে 3 নম্বর এলিমেন্টটিকে আমরা পাস করতেছি, এটাকে বলা হয় পাস বাই ভ্যালু, কল বাই ভ্যালু। তো যাই হোক, আসুন আমরা একটা প্রোটোটাইপ দেখি ফাংশনের কিভাবে ডিক্লেয়ার অ্যারেকে পাস করা যায়। এটা ভয়েড টাইপ অর্থাৎ কিছু রিটার্ন করবে না এই ফাংশনটি, মডিফাই অ্যারে ইন্টিজার বি এইভাবে কিন্তু পাঠানো যায়। এই ইন্টিজার অ্যারে সাইজটি, প্যারামিটার নেম অপশনাল ইন প্রোটোটাইপ, অর্থাৎ এখানে প্যারামিটারের নেমটি অপশনাল, দিলে হয় না দিলে হয়। ইন্টিজার বি এভাবে লিখেছিলাম আমরা চাইলে এটাকে ইন্টিজার এইভাবেও লিখতে পারি, তাই ইন্টিজার অ্যারের নাম লিখেও লিখতে পারি। আবার ইন্টিজার অ্যারে সাইজ কুড বি সিম্পলি ইন্ট, এভাবেও লেখা যায়। এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই পর্ব থেকে আমরা যা জানতে পারলাম, there are no array variables in C, only array names. Each name refers to a constant pointer, প্রত্যেকটা নেম একটি কনস্ট্যান্ট পয়েন্টারকে ডিনোট করে, অর্থাৎ একটি অ্যারে এলিমেন্টকে ডিনোট করে। স্পেস ফর অ্যারে এলিমেন্ট ইজ অ্যালোকেটেড অ্যাট ডিক্লারেশন টাইম, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্টের স্পেস অর্থাৎ মেমরি সাইজ আগেই আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি তখনই অ্যালোকেটেড হয়ে যায়। Can't change where the array name refers to, but you can change array elements via pointer arithmetic, অর্থাৎ আপনি অ্যারের নাম চেঞ্জ করতে পারবেন না, কিন্তু অ্যারে এলিমেন্টের ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন, এলিমেন্টকে চেঞ্জ করতে পারবেন থ্রু পয়েন্টার arithmetic। পয়েন্টার যখন আমরা পড়বো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো এই ছিল আমাদের
অ্যারে নামক পর্বটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের ওয়েবসাইটটি রেগুলার ভিজিট করবেন। বিডি পাঠশালার আপনাদের সহায়তা চায় বিভিন্ন বিষয়ে, ওয়েবসাইটে পড়লেই জানতে পারবেন। আর আমাদের নিউজ ফিড আমাদের আরএসএস ফিড অর্থাৎ ইমেল নিউজ লেটার সাবস্ক্রাইব করবেন, নতুন টিউটোরিয়ালের আপডেট আপনার ইমেইলে চলে যাবে, যেটি আপনারা পাবেন ওয়েবসাইটের ডান পাশে একেবারে উপরেই। তো বিডি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব, ততদিন আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।